অসংখ্য ধন্যবাদ আজকের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, মেয়েরা যদি ক্ষেত খায় তবে ক্ষেত রক্ষা করবে কে? যারা আইন প্রয়োগকারী বা রক্ষক, তারা নিজেরা যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন কেবল আইনের শাসন দিয়ে দুর্নীতি কমানো যায় না। মাননীয় মডারেটর, দুর্নীতির সবচেয়ে বড় কারণ হলো মানুষের লোভ। যখন একজন ব্যক্তি মডারেটর এই প্রবাদান্তর মনে করিয়ে দেয় একটি জাতির প্রকৃত শক্তি তার জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতায়। অর্থাৎ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দুর্নীতি একটি বাধা অবশ্যই, কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় নয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এর আগের বক্তব্যেও বলেছেন শিক্ষা ক্ষেত্রের কথা। তারা বলেছেন কেন কারিগরি সেক্টরে দুর্নীতি হচ্ছে, কিন্তু মাননীয় মডারেটর, আমি বলতে চাই আমরা এসএসসি 27 ব্যাচ হিসেবে আমাদের কারিকুলাম কয়েকবার চেঞ্জ হয়েছে। এখানে আসলে তখন আসে যখন একজন মানুষ দক্ষ হয়, উৎপাদনশীল হয়, কর্মসংস্থানের সুযোগ পায় এবং নিজের শ্রমের মাধ্যমে জীবনমান উন্নত করতে পারে। আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রইল, একজন মানুষ যদি প্রয়োজনে দক্ষতাই অর্জন না করে তাহলে তার অর্থনৈতিক মুক্তির পথে প্রধান বাধা কি দুর্নীতি নাকি দক্ষতার অভাব? আশা করি দুর্নীতি তখনই জন্ম নেয় যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে অপরাধ করেও কারবার সম্ভব। দুর্নীতির ফলে সমাজে অনেক অবক্ষয় হয়। প্রথমত, আইনের শাসনের অভাবে অপরাধীদের মধ্যে শাস্তির ভয় থাকে না, ফলে ঘুষ, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন ধরনের অনিয়ম। এর থেকে 15 বছরে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যে টাকা দিয়ে 900-টির বেশি পদ্মা সেতু কিংবা 700-টির বেশি মেট্রো রেল নির্মাণ করা সম্ভব ছিল। মাননীয় মডারেটর, দুর্নীতি বিপক্ষের বন্ধুদের কথা শুনে আমার কবি সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত উক্তি মনে পড়ে গেল, সর্বঙ্গে ব্যথা ঔষধ দিব কথা। বিপক্ষের বন্ধুদের মধ্যে সে বলতে চায়, সর্বঙ্গে ব্যথা থেকে যেমন শুধু কমাতে বরণ করলে ব্যথা সেরে যাবে না, তেমনি অর্থনৈতিক মুক্তির অন্তরায়ের সকল ফ্যাক্টর বাদ দিয়ে শুধুমাত্র দুর্নীতি নাম অঙ্গে মরণ ধরলে অর্থনৈতিক মুক্তি কখনোই আসবে না। বিপক্ষের বন্ধুরা হতে পারছে না, এর একমাত্র কারণ হলো আজও বাংলাদেশে আইসিটি প্র্যাকটিক্যাল শেখানো হয় খাতা কলমে। যেখানে কম্পিউটার আমাদের শেখানোর কথা, সেখানে আমরা আইসিটি প্র্যাকটিক্যাল শিখছি খাতা কলমে। তাহলে কিভাবে সেটা বাস্তবমুখী শিক্ষা বাংলাদেশে প্রণয়ন হবে এবং আমরা কিভাবে বা দক্ষ জনসম্পদে রূপান্তর করতে পারবো আমাদের জনশক্তিকে? আর এর কারণের দাম ধরা হয়েছিল লাখ লাখ টাকা, আর লাখ লাখ টাকার জিনিসের দাম ধরা হয়েছিল কোটি কোটি টাকা। এভাবে যদি দেশে তাহলে আপনারা কিভাবে দাবি করছেন যে দুর্নীতি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় নয়? বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশে সমুদ্রের নিচে খনিজ সম্পদ রয়েছে, বিশ্বের বৃহত্তম সমুদ্র মানুষ রয়েছে, সে দেশে কিভাবে প্রাকৃতিক সম্পদের অভাবে করতে পারে না আমরা সহজে বুঝতে পারি, কারণ যারাই সবাই আছে দুর্নীতির করছে। ধন্যবাদ। কিন্তু বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে চাকরির বাজারে চাহিদা অনুযায়ী দক্ষতার ঘাটতি রয়েছে। সুতরাং অর্থনৈতিক মুক্তির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দক্ষ মানব সম্পদ তৈরি করা। প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় মডারেটর, একবার বলুন তো একটি হাসপাতালের খরচার দাম কত হতে পারে? 500 টাকা, 5000 টাকা কিংবা 50,000 টাকা? প্রশ্নপত্র ফাঁসকারী কিংবা একজন অর্থ আত্মসাৎকারী ও একজন ক্ষমতার অপব্যবহারকারী, তারা সবাই প্রথমে লোভের কাছে পরাজিত হয়েছে, তারপর আইনের। মাননীয় মডারেটর আক্রান্ত করে, এটি দুর্নীতিকে অর্থনীতিকে দুর্বল করে, বৈষম্য বাড়ায়, দারিদ্রতাকে দীর্ঘস্থায়ী করে এবং মানুষের স্বপ্নকে সীমাবদ্ধ করে দেয়। মাননীয় মডারেটর, আজ আমি দৃঢ় গলায় বলতে চাই, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়ই আছে দুর্নীতি। ধন্যবাদ। মাধ্যমিক বিদ্যালয়ের যোগ্যতা গঠনিক দুর্নীতিকে ভাবছো কেবল একক ক্ষমতা, কিন্তু মাননীয় মডারেটর, আমি কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে এটি পরিষ্কার করতে চাই। দক্ষ অক্ষতার অভাব ও রেমিটেন্স। আমাদের দেশের লাখ লাখ মানুষ বিদেশে কাজ করছে, কিন্তু তাদের সিংহভাগই যাচ্ছে অদক্ষ শ্রমিক হিসাবে। ফলে তারা বেতন পান, যা বেতন পান তা ফ্রি ফাইন। সমস্যা হলো আমাদের ডেমোক্রেটিক বিবৃতি বা জনসংখ্যা শক্তিদের মাধ্যমে অনেক লোকের অনেক নেতাদের জানা যায় আমরা যাদের সাথে সম্পৃক্ত ছিলাম তাদের কাস্টমারকে হারিয়ে এবং তার সাথে জানার সুযোগ হয়েছে। আমি বলতে চাই যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, যার মধ্যে আমি আজকের প্রধান অতিথির কাছে একটা বিষয় আয়োজিত দলিত প্রতিবাদ সেসব বিতর্ক প্রতিযোগিতা
স্যার একটু ধরেন স্যার আপনিও। দলিততম প্রশাসনিক কর্মকর্তা ভাই স্বামী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্ভবত 4টা প্রতিষ্ঠান থেকে আজকে 2টা প্রতিষ্ঠানে এই দুর্নীতি দমন বিভাগ থেকে 17টা স্টোর চালু করে, তার মধ্যে আমাদের ভিতরে। তো সেটা আমাদের এখনো আমাদের একজন ইউনো সাহেব বলেছিলেন যে আমরা অলরেডি শেষ হয়ে গেছি, কিন্তু আমাদের গর্ভবতী ছেলে মেয়ে তো শুরু করতে চাই। আমার মনে হয় যে তোমাদের আমরা মাঝে মধ্যে দেখি, তোমরা একটু যদি চর্চার মধ্যে থাকো তাহলে আরো সঙ্গে এবং গৌতম দার সঙ্গে কথা হয়েছে। আজকে